বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজ আবার আসলাম তোমাদের মাঝে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় নিয়ে। আমি আবুল খায়ের, সিনিয়র শিক্ষক, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমাদের গতকালকের অধ্যায়টা মনে আছে। আজকে সেই অধ্যায়ের অবশিষ্ট অংশ একটু অনুশীলন করব। তোমরা নিশ্চয়ই রেডি আছো, প্রস্তুত আছো, খাতা কলম বই নিয়ে। চলো তাহলে ক্লাসে যাই, কথা না বাড়িয়ে। আমি গতদিন তোমাদের লসাগু আর গসাগু ধরেছিলাম 5 পর্যন্ত। আজকে 1.5-এর 6 নাম্বার দেখাবো। তোমরা নিশ্চয়ই একটু খেয়াল করো, দেখছো লেখা আছে জামাল সাহেব তার বাবার সম্পত্তির 18/7 মালিক। তিনি তার সম্পত্তির 6/5 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটা আগে ভালো করে বুঝবে, তারপরে করার চেষ্টা করবে। আশা করি সকলেই ভালো করে বুঝছো। কথাটা ভালো করে বুঝবে, তারপরে সলিউশন করার অর্থাৎ সমাধান করার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দের অঙ্কটা আগে পড়ো। বলছে জামাল সাহেব তার বাবার সম্পত্তির 18/7 মালিক। তিনি তার সন্তানকে সমান 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করতে হবে। এখন আমরা কি করব শোনো। প্রথমে বলবো কি করব, প্রথমে বলবো জামাল সম্পত্তি পেলেন। 6 নম্বর লিখবা জামাল সাহেব সম্পত্তি পেলেন তার বাবার 18/7। তিনি কি করলেন, তার 3 সন্তানকে তিনি তার সম্পত্তির 6/5 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। এখন একটু খেয়াল করো, জামাল সাহেব পেয়েছেন তার বাবার সম্পত্তির 18/7। জামাল সাহেব পেয়েছেন তার বাবার সম্পত্তির 18/7। তিনি তার 3 সন্তানকে 6/5 ভাগ করে দিলেন। এখন 3 সন্তান লিখবো কি, 3 সন্তান পেলেন মোট সম্পত্তির, মোট যে সম্পত্তির তার কত অংশ পেলেন, মোট সম্পত্তির 18/7 এর 6/5 অংশ। 18/7 এর 6/5 অংশ। এটা হচ্ছে 3 সন্তান পেলেন। শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, 3 সন্তান পেলেন, 3 সন্তান পেলেন, তাহলে কত হয়, 6 18 108 535 অংশ। অর্থাৎ এই 18/108 অংশ পেলেন 3 সন্তান। যেহেতু তারা সমানভাবে ভাগ করে দিলেন, তাহলে 1 সন্তান পেলেন। লিখবো এবার 1 সন্তান, অর্থাৎ এই অংশটাকে 3 দ্বারা ভাগ করব, তাহলে প্রত্যেক সন্তানের অংশ বেরোবে। অর্থাৎ 1 সন্তান পেলেন, 1 সন্তান পেলেন কত, এই অংশটাকে ভগ্নাংশটাকে আমরা 3 দ্বারা ভাগ করব, 3 দ্বারা ভাগ করব, তাহলে প্রত্যেক সন্তানের অংশ বের হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু ভালো করে খেয়াল করবে আশা করি। তাহলে কি হয়, 108 35 গুণ, এটার নিচে একটা মনে মনে 1 আছে হর। আমরা জানি, আমরা কি জানি যে
পূর্ণ সংখ্যার হর 1, তাহলে এটা মনে মনে 1 হর আছে, এটাকে উল্টিয়ে দিব, এত অংশ সমান 3 আর 108 গুণ করলে 324 আর 35 কে 35, এত অংশ। অর্থাৎ প্রত্যেক সন্তান পায় 324 ভাগের 35 অংশ। এটা হচ্ছে উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি শুনতে পাচ্ছ। 324 ভাগের 35 অংশ প্রত্যেক সন্তান পায়, অর্থাৎ এক সন্তান পায়। প্রত্যেক সন্তান বলতে এখানে এক সন্তানকে বুঝাইছে। 3 সন্তান পায় 108 ভাগের 35 অংশ, এইটাকেই 3 দা ভাগ করলে প্রত্যেক সন্তানের অংশ বের হয়। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো। প্রত্যেক সন্তান পায়, উত্তরে লিখবো প্রত্যেক সন্তান পায় 324 ভাগের মোট সম্পত্তির, প্রত্যেক সন্তান পায় মোট সম্পত্তির 324 ভাগের 35 অংশ। তাহলে এটা আশা করি বুঝতে পারছো। এরপরের অঙ্কটা যায় দুটি ভগ্নাংশের 7 নাম্বার। দুটি ভগ্নাংশের গুণফল, দুটি ভগ্নাংশের গুণফল হচ্ছে 48 সমস্ত। লিখবো কি দেখো 7 নাম্বার, দুইটি ভগ্নাংশের গুণফল, দুইটি ভগ্নাংশের গুণফল 48 সমস্ত 8 ভাগের 1। এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করো। অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলে কত হবে শিক্ষার্থীবৃন্দ, একটু নিজেরা নিজেরা করার চেষ্টা করো। 8 টা 64, 4 আর 5, হাতে আছে 6, 4 টা 32 আর 6 হচ্ছে 38, 8 ভাগের 385। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে আমরা শিখছি গতদিন। আজকে আবার তোমাদের বলছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে গত দিনেরটা, গত দিনের কথা নিশ্চয়ই মনে আছে। এই 8 48 গুণ করব এবং 1 যোগ করব, তাহলে দেখো কত হয় 385। আর একটি বা এদের দুইটি ভগ্নাংশের কথা বলছি তো, এর একটি ভগ্নাংশ, এদের একটি ভগ্নাংশ একটি ভগ্নাংশ সমান কত দেওয়া আছে 1 সমস্ত 32 ভাগের 13, 1 সমস্ত 32 ভাগের 13। এখন এটা বাঙালি কত হয় 32 ভাগের 35 সম্ভবত, না 45, 32 ভাগের 45। এখন অপর ভগ্নাংশটি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অপর ভগ্নাংশটি হবে, অপর ভগ্নাংশটি দুটি ভগ্নাংশের গুণফল ভাগ একটি ভগ্নাংশ। লিখবো কি অপর ভগ্নাংশটি, অপর ভগ্নাংশটি সমান দুইটি ভগ্নাংশের ভগ্নাংশের গুণফল ভাগ একটি ভগ্নাংশ। একটি ভগ্নাংশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু দেখো, দুইটি ভগ্নাংশের গুণফল আমরা পাইছি এখানে 8 ভাগের 385, 8 ভাগের 385 ভাগ অপর ভগ্নাংশ, অপর ভগ্নাংশ কত 32 ভাগের 45। এখন আমরা কি করব, এই ভাগটাকে গুণে পরিণত করব। 8 ভাগের 385 গুণ, এটা উল্টিয়ে দিব 45 ভাগের 32। এখন তোমরা যে গতকালকে কাটাকাটি শিখাইছিলাম, একটু খেয়াল করো, এই 8 দিয়ে কাটা যায়, 4 এটা 32, এইটাকে এটাকে 5 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে এটা ভাগ করলে 9, এবং এটাকে ভাগ করলে 5 7 35, আর থেকে 5 7 2 7, তাহলে নিচে 9, উপরে 4 আর 77 গুণ করলে হয় 77 গুণ 4 সমান নিচে 9, উপরে 4 7 28 এর 8 আর 2 30। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এখন এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আমরা কি করব, ভাগ করে এটাকে আমি উপরে ভাগ করছি, তোমরা একটু খেয়াল করবে, উপরে ভাগ করছি কত পাইছি আমরা, নিচে 9 উপরে 308, এই 8 ভাগ করে দিব, 308 কে ভাগ করলে 3 নং 27 থাকে, 3 8, 4 নং 36 সমান হয় 2। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, কত হয়, 34 সমস্ত 9 ভাগের 2। অপর ভগ্নাংশটি হচ্ছে, লিখে দিব, অপর ভগ্নাংশটি হচ্ছে সুতরাং অপর ভগ্নাংশটি হচ্ছে অপর ভগ্নাংশটি 34 সমস্ত 9 ভাগের 2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অপর ভগ্নাংশটি হচ্ছে 34 সমস্ত 9 ভাগের 2। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো একটু খেয়াল করে আমি পরেরটা করব, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা একটু ভালো করে খেয়াল করবে। তোমরা একটু পড়ো সবাই, লেখা আছে কি, একটি পানি ভর্তি বালতির ওজন 16 সমস্ত 2 ভাগের 1 কেজি। পানি ভর্তি বালতির ওজন 16 সমস্ত, পানি ভর্তি বালতির ওজন 16 সমস্ত 2 ভাগের 1 কেজি। বালতির 4 ভাগের 1 অংশ ভর্তি থাকলে, পানি ভর্তি থাকলে তার ওজন হয় 5 সমস্ত 4 ভাগের 1 কেজি। তাহলে বলছে খালি বালতির ওজন কত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো একটু খেয়াল করে দেখবে, খালি বালতি প্লাস 1 বা সম্পূর্ণ অংশ ভর্তি পানির ওজন কত, আমি একবার লিখে দিলাম, এটা সমস্ত ভেঙে 2 ভাগের 33 কেজি, 2 ভাগের 33 কেজি। আবার লিখবো কি, খালি বালতি প্লাস, তুমি এদিক ঘোরাও, এদিক নাও, এদিক নাও, এদিক নাও, এখান থেকে এদিক দেখা যায় যেন, ঘোরাও একটু। খালি বালতি প্লাস 4 ভাগের 1 অংশ ভর্তি পানির ওজন কত, আমি এটাও মিশ্র ভগ্নাংশ না লিখে অপ্রকৃত ভগ্নাংশ লিখলাম 1 কেজি। এখন এটা বিয়োগ করব, বিয়োগ করলে কি হবে দেখো, নিচের চিহ্ন চেঞ্জ হয় বিয়োগ করার সময়, তোমরা নিশ্চয়ই আগে এটা শিখছো। দেখো খালি বালতি এবং খালি বালতি কাটা যায়, থাকে কি 1 বিয়োগ 4 ভাগের 1 অংশ ভর্তি পানির ওজন, ওজন কি হবে, এখানে 2 ভাগের 33 বিয়োগ 4 ভাগের 21 কেজি। শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো বা এটা লসাগু করব, করলে কি হবে, 4 ভাগের, এটা তো নিশ্চয়ই বুঝতে পারছো, অংশ ভর্তি পানির ওজন, এটাও লসাগু করব। 4 এবং 2 এর লসাগু হচ্ছে 4, 2 দিয়ে 4 এর ভাগ করলে হয় 2, 33 দুগুণে 66, 66 বিয়োগ এখানে হবে 21 এত কেজি। বা 4 ভাগের 3 অংশ ভর্তি পানির ওজন, এত অংশ ভর্তি পানির ওজন, এখানে কি হবে, এটা উল্টায় যাবে না, যা আছে 4 ভাগের 45 কেজি হয়। এখন দেখো বা 1 বা সম্পূর্ণ অংশ ভর্তি পানির ওজন, অর্থাৎ বালতিতে কতটুকু পানি ধরে এটা পাবো। এখন এই ভগ্নাংশটা এখানে এসে উল্টাবে,
3 গুণ 4, এখানে হবে 4 গুণ 45। শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে দেখো, এখন এই 4 4 কাটা এবং 3 দিয়ে 45 কে ভাগ করলে হয় 15, অর্থাৎ 15 কেজি। তাহলে কি বুঝলাম? বালতিতে পানি ধরে 15 কেজি, বালতিতে পানি ধরে 15 কেজি। আমাকে পানি কতটুক ধরে এটা চাই নাই, প্রশ্নে আমাকে বলছে, আমার কাছে প্রশ্ন করছে যে খালি বালতির ওজন কত। আমরা দেখো বালতি এবং পানির ওজন পাইছি কত, 2/33 কেজি, 2/33 কেজি, অর্থাৎ 16 সমস্ত 2/1 কেজি। এখন এইখান থেকে যদি আমি পানির ওজনটা বিয়োগ দেই, তাহলে খালি বালতির ওজন বের হয়ে আসবে। তাহলে বলবো কি, খালি বালতির ওজন। শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, এখন লিখবো খালি বালতির ওজন, খালি বালতির ওজন বের করব। লিখবো কি, খালি বালতির ওজন সমান 2/33 বিয়োগ 15, অর্থাৎ এটা হচ্ছে এতটুক হচ্ছে বালতি এবং পানি দুইটার মোট ওজন, আর এইটা হচ্ছে শুধু পানির ওজন, বালতিতে যতটুকু পানি ধরে এত কেজি। এখন দেখো কি হয়, 2/33 বিয়োগ 15, এটা হবে 30 কেজি। একটু বোঝার চেষ্টা করবে, 33 থেকে 3 গেলে 3 কেজি। এটাকে যখন মিশ্র ভগ্নাংশ বানাবো 1 সমস্ত 2/1 কেজি, অর্থাৎ আমি কি পাইলাম, খালি বালতির ওজন, খালি বালতির ওজন 1 সমস্ত 2/1 কেজি, অর্থাৎ বাংলায় বলে 1.5 কেজি। 1 সমস্ত 2/1 কেজি লিখবো কি, এখানে খালি বালতির ওজন 1 সমস্ত 2/1 কেজি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো। আমি এরপরেরটাই যাব, একটু তোমরা বোঝার চেষ্টা করবে। এখানে বলছে দেখাতে হবে যে, 9 নম্বর অঙ্কে বলছে দেখাতে হবে যে 5 সমস্ত 4/1 ও 2 সমস্ত 8/1 এর গুণফল এদের গসাগু ও লসাগু এর গুণফলের সমান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করবে তোমরা, বলছে দুটি ভগ্নাংশ দেওয়া আছে, এই ভগ্নাংশের গুণফল এই ভগ্নাংশ দুটির গসাগু ও লসাগু এর গুণফলের সমান। এখন আমরা ভগ্নাংশ দুটির গুণফল আগে লিখতে হবে, এখানে লিখে দেখাতে হবে যে 9 নাম্বার লিখতে হবে, দেখাতে হবে যে কি দেখাতে হবে, 5 সমস্ত 4/1 ও 2 সমস্ত 8/1 ভগ্নাংশ দুটির গুণফল, ভগ্নাংশ দুটির গুণফল এদের গসাগু ও লসাগু এর গুণফলের সমান, লসাগু এর গুণফলের সমান। এখন কি করব, আমরা লিখব ভগ্নাংশ দুটির গুণফল, ভগ্নাংশ দুটির গুণফল সমান কি, 5 সমস্ত 4/1 গুণ 2 সমস্ত 8/1, সমস্ত ভাঙ্গাও, 4/21 গুণ 8/17। এখন কোথাও কাটাকাটি যায় না, তাহলে কি করব, 4টা 32/357, 32/357। এখন এতটুক করে নাও, বাকিটুক করতে হবে। এখন ভগ্নাংশ দুটির গসাগু লসাগু বের করব। ভগ্নাংশ দুটির লব, প্রথম ভগ্নাংশটা কি,
4/21, 5 সমস্ত 4/1 বা 4/21। দ্বিতীয় ভগ্নাংশ 2 সমস্ত 8/1 বা 8/17। এখন শিক্ষার্থীবৃন্দ, আমরা এই দুইটা ভগ্নাংশের একবার গসাগু নির্ণয় করব, আবার লসাগু নির্ণয় করব। ভগ্নাংশ দুটির গুণফল আমরা পাইছি কত? 32/357। এখন গসাগু আর লসাগু নির্ণয় করে ভগ্নাংশ দুটির গসাগু লসাগু নির্ণয় করব। লিখব কি? ভগ্নাংশ দুটির লব কত? 21 এবং 17 এর গসাগু, ভগ্নাংশ দুটির গসাগু কত? 1, গসাগু 1 এবং লসাগু হচ্ছে এই দুটোর গুণফল, অর্থাৎ কোনোটা কিছু যায় না, 357। আবার লিখব ভগ্নাংশ দুটির হর কত? 4 এবং 8, 4 ও 8 এর গসাগু 4 এবং লসাগু সমান 8। এখন কি লিখব? এখন কি করব? এখন লিখব ভগ্নাংশ দুটির গসাগু। ভগ্নাংশ দুটির গসাগু আমরা কি জানি? গসাগু নির্ণয় করতে হলে কি করতে হয়? লব দুটির গসাগু, লব দুটির গসাগু আর হর দুটির লসাগু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো একটু, তাহলে গসাগু কত পাইলাম? হর দুটির লসাগু কত? 8। আর লব দুটির গসাগু কত পাইলাম? 1। তাহলে ভগ্নাংশ দুটির গসাগু কত পাইলাম? 8/1। আবার লিখব কি? ভগ্নাংশ দুটির লসাগু। ভগ্নাংশ দুটির লসাগু কি পাইলাম? দেখো, লব দুটির লসাগু হর দুটির গসাগু। এখন কত পাইলাম? লব দুটির লসাগু, দেখো আমরা আগে পাইছিলাম লব দুটির লসাগু 357। হর দুটির গসাগু পাইছিলাম কত? 4। এখন পাইছি ভগ্নাংশ দুটির গসাগু পাইছি 8/1 এবং লসাগু পাইছি 4/357। এখন এই দুইটার গুণফল, ভগ্নাংশ দুটির লসাগু গুণ গসাগু। ভগ্নাংশ দুটির লসাগু গুণ গসাগু কত পাইলাম? লসাগু পাইলাম কত? এই যে 4/357। আর গসাগু কত পাইলাম? 8/1। গুণফল কত হয়? 32/357। তাহলে দেখো, আমরা গুণফল পাইছি, ভগ্নাংশ দুটির গুণফলও পাইছিলাম এরকম 32/357। তাহলে দেখানো গেল যে ভগ্নাংশ দুটির গুণফল, ভগ্নাংশ দুটির লসাগু ও গসাগু এর গুণফলের
সমান। আবার বলছি শোনো, ভগ্নাংশ দুটির গুণফল এবং ভগ্নাংশ দুটির গসাগু ও লসাগু এর গুণফলের সমান দেখানো হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো। দেখানো হলো। এখানে তুমি আবার লিখে দিতে পারো, সুতরাং ভগ্নাংশ দুটির গুণফল সমান ভগ্নাংশ দুটির লসাগু গুণ গসাগু দেখানো হলো। আশা করি শিক্ষার্থীবৃন্দ বুঝতে পারছো। তারপরে দেখো, তোমাদের এরপরে যা অঙ্ক আছে সবগুলো হচ্ছে সরল করো। আমি গতদিন তোমাদের সরল মানের একটা কথা শিখাইছিলাম, সরল করো। সরলের একটা সূত্র তোমাদের আছে, কোন কাজ আগে করতে হয় কোনটা পরে করতে হয়, এরকম একটা সূত্র তোমাদের আছে। তোমাদের বইয়ের 29 পৃষ্ঠাে আছে বডমাস। বডমাস বডমাস হচ্ছে বি দিয়া ব্র্যাকেট, ও দিয়া অফ মানে এর, দিয়ে হচ্ছে ডিভিশন মানে ভাগ, মাল্টিপ্লিকেশন মানে গুণ, অ্যাট্রাকশন মানে যোগ, এবং সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। তাহলে এটা হচ্ছে ব্র্যাকেট, এটা হচ্ছে এর, এটা ভাগ, এটা গুণ, এটা যোগ, এবং এস দিয়ে হচ্ছে বিয়োগ। তাহলে কার কাজ আগে করতে হয়? ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। তোমাদের এখানে দেখো একটা প্রথমেই দেওয়া আছে 10। 10 নাম্বারটা তোমাদের করিয়ে দিচ্ছি, দেখো। দশ নাম্বার একটু খেয়াল করবে বন্ধুরা, 8/7 এর 5/4 ভাগ 4/3 এর 10/9 বিয়োগ 2/1 গুণ 9/5। লেখাটা চিকন দেখো, দেখা যায় নাকি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো এই এর কাজ আমরা আগে করব। এর কাজ আমরা আগে করব। আমাদের নিয়ম অনুযায়ী এখানে কি কি আছে? গুণ, বিয়োগ, এর এবং ভাগ। তাহলে নিয়ম অনুযায়ী এর কাজ আগে করতে হয়। তাহলে দেখো, এর কাজ যদি করতে হয় তাহলে 4 দিয়ে 8 ভাগ করলে 2, এবং এইখানে দেখো কোনো কিছুই যায় না, ভাগ যায় না। তাহলে কি করব? 5 দুগুণে 10, 10/7 ভাগ এ 4 10 40 ভাগের 3 নং 27 বিয়োগ 2/1। এটা আমরা গুণ করে ফেলতে পারি, কারণ সেটা আলাদা একটা রাশি আছে। গুণ করলে দেখো কি হয়, 9 দুগুণে 18/5, 18/5। এখন এ ভাগের কাজ আগে করতে হবে, আমাদের ভাগের কাজ আগে করতে হবে। কি হয়? 10/7। তোমাদের নিয়ম হচ্ছে গুণের কাজ ভাগের পরে করতে হয়, যেহেতু বিয়োগের পরের সংখ্যাটা, এটা কোনো এইদিকে কোনো বুঝবে না, তোমরা তোমাদের মতোই করো। 2/1 গুণ 9/5। এখন দেখো, এটা যদি কাটাকাটি করি তাহলে কি করতে হয়? গুণ করে নিতে হবে আগে। গুণ করে নাও, 9 দুগুণে 18, 5। এখন দেখো, এই 10 দিয়ে যদি আমি এটা কাটি তাহলে 4 কত হয়? 27/4 28 বিয়োগ 18/5। এখন এর 27 এবং 18 এর লসাগু, 27 এবং 18 এর লসাগু হচ্ছে 54। 54। তাহলে কত হয়? 28 দুগুণে 2 দিয়ে ভাগ করলে 2, 28 দুগুণে 56, এটা 3, 3 18 54, তাহলে 3 5 15 সমান কত থাকলো? 54/56 থেকে 15 1
41, এটা হচ্ছে উত্তর। 56/41। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আরো সময় কমে গেছে, সময় কম, আমি আর করলাম না। তোমাদের জন্য আজকেও একটা বাড়ি কাজ রেখে দিয়েছি, এটা দাও। আশা করি তোমরা বাড়ি কাজটুকু করে নেবে। আমি আর সময় কম, তাই আজকে আর বানাইতে পারলাম না। আগামী দিন আমি অন্য একটা অনুশীলনী করব, সাথে এখান থেকে আরেকটা সরল যদি তোমাদের মনে হয় করতে পারবো না তাহলে করে দেব। শিক্ষার্থীবৃন্দ, সরল এই, খুব বেশি কঠিন না, শুধু তুমি যে নিয়মটুকু আছে এই নিয়ম পালন করলে তোমার সরল সরল মানে সহজ সহজ হয়ে যাবে। শিক্ষার্থীবৃন্দ, আমি একটা বাড়ি কাজ রেখে দিয়েছি তোমাদের জন্য, এটা একটা উঠিয়ে নাও। আমি কি লিখছি দেখো। রাজীব সাহেব তার সম্পত্তির 8/1 স্ত্রীকে, 2/1 পুত্রকে এবং 4/1 মেয়েকে দান করলেন। এখন ক বলছি, তার স্ত্রী ও মেয়ে কত অংশ জমি পেল? অর্থাৎ তার যে জমি আছে, মেয়ে পেল কত? 8/1। স্ত্রী পেল, সম্পত্তির এত, স্ত্রী পেল 8/1 আর মেয়ে পেল 4/1। এই দুইটা তোমাকে যোগ করতে হবে। এবার বলছে পুত্র স্ত্রী অপেক্ষা, পুত্র স্ত্রী অপেক্ষা কত অংশ জমি বেশি পেল? অর্থাৎ পুত্র পাইছে 2/1 আর স্ত্রী পাইছে 8/1। তুমি এই 2/1 থেকে 8/1 বিয়োগ করবে। এখন বলছে কি, রাজীব সাহেবের অবশিষ্ট সম্পত্তির মূল্য, অর্থাৎ তার কাছে স্ত্রী, পুত্র এবং মেয়েকে দেওয়ার পরে যতটুকু সম্পত্তি তার হাতে রইল, সেই সম্পত্তির মূল্য হচ্ছে 20,000 টাকা। তাহলে তার মোট সম্পত্তির মূল্য কত? আমরা কি করব, 2/1, 8/1 এবং 4/1 যোগ করব, সম্পূর্ণ সম্পত্তিকে ধরবো 1। তাহলে এই 1 থেকে আমরা এই যোগফল যা হয় তা বিয়োগ করব, যা পাবো বিয়োগফল, এই সম্পত্তির মূল্য হচ্ছে 20,000 টাকা। তাহলে সম্পূর্ণ সম্পত্তির মূল্য আশা করি তোমরা নির্ণয় করতে পারবে। আরেকটা জিনিস তোমাদের একটু সংকেত দিয়ে দিচ্ছি আমি, তোমাদের বইয়ের একটা উদাহরণ আছে, আজকে যে বাড়ি কাজটা দিলাম সেই উদাহরণের অঙ্কটা ঠিক তাই। দেখো, উদাহরণ নাম্বার 4, উদাহরণ নাম্বার 4। শিক্ষার্থীবৃন্দ, 26 পৃষ্ঠায় তোমরা ওইখান থেকে একটু হিন্টস নিতে পারবে। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা অঙ্কটা করতে পারবে, বাড়ির কাজটা করতে পারবে, করবে, এবং এগুলো পরবর্তীতে তোমরা স্কুল যেদিন খুলবে সাবজেক্ট টিচারকে দেখাবে। এই আশা ব্যক্ত করে আজকে তোমাদের কাছ থেকে ছুটি নিচ্ছি। আল্লাহ হাফেজ। তোমরা যারা দেখছো, তোমাদের কাছে একটা অনুরোধ, যারা দেখতে পাচ্ছে না তাদেরকে তোমরা একটু হেল্প করবে, কিভাবে দেখতে পারে তাদের সাথে একটু যোগাযোগ করবে, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু হেল্প করবে, তারা যেন দেখতে পায়, তাদেরকে একটু আলোচনা করে কিভাবে দেখতে পায় সেই ব্যবস্থাটা করবে। 1 নাম্বার 2, আগামী বুধ এবং বৃহস্পতিবার আবার আসবো। ততদিন পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলেই যেন ভালো থাকি, ঘরে থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।